গাজা শহর দখলের পরিকল্পনায় মরিয়া ইসরায়েল। বর্বর হামলা ও ক্ষুধায় ঝরছে ফিলিস্তিনিদের প্রাণ। ২৪ ঘন্টায় অনাহারে ১১ জনের মৃত্যু। ইউক্রেন যুদ্ধের অবসানে আলাস্কায় ট্রাম্প পুতিনের বৈঠক ১৫ আগস্ট। ভূখণ্ডের বিনিময়ে যুদ্ধবিরতিতে রাজি নয় জেলেনস্কি। শিরোনামে যেমনটি শুনছিলেন যে ইসরায়েলি বিমান হামলায় গত ২৪ ঘন্টায় গাজায় প্রাণ গেছে আরও ৭২ ফিলিস্তিনির, আহত অন্তত ৩১৪ জন। একদিনে অনাহারে নতুন করে মৃত্যু হয়েছে ১১ জনের। গাজা দখলে ইসরায়েলি পরিকল্পনায় আতঙ্ক বাড়ছে ফিলিস্তিনিদের। ইসরায়েলি বর্বরতায় গাজায় প্রতিদিনে নিহত হচ্ছে শত শত মানুষ। যদিও এই হিসেব কেবল হাসপাতালে নিহত ও আহত ব্যক্তিদের। ধ্বংসস্তূপের নিচে ঠিক কতজন চাপা পড়ে মারা গেছেন এর সঠিক সংখ্যা জানা নেই কারও। বর্তমানে গাজায় মৃত্যুর অন্যতম কারণে পরিণত হয়েছে অনাহার ও ত্রাণ কেন্দ্রে জায়নবাদীদের হামলা। রাফার উত্তরে একটি ত্রাণ কেন্দ্রে হামলায় নতুন করে প্রাণ গেছে ৫ ফিলিস্তিনির। এ পর্যন্ত গাজায় অনাহারে মৃত্যু হয়েছে ২১২ জন ফিলিস্তিনির। এর মধ্যে ৯৮ জনই শিশু। সামরিক অভিযান চালানোর পাশাপাশি গাজায় খাদ্য ও ত্রাণ সামগ্রীর প্রবেশও সীমিত করেছে ইসরায়েল। مراكز المساعدات الأمريكية وهذه الأماكن আমেরিকার সাহায্য কেন্দ্রগুলি মৃত্যু ফাঁদ ছাড়ার কিছুই না। তাদের থেকে সাহায্য নেওয়া অনিরাপদ। গতরাতেই তাদের থেকে সাহায্য নিতে গিয়ে অনেকেই নিহত হয়েছেন। এই দুর্ভিক্ষে আমার ভাই সাহায্য নিতে গিয়েছিল। বিমান থেকে ফেলা হচ্ছিল খাবারের বাক্স। এরই মধ্যেই একটি বাক্স সরাসরি তার উপরে পড়ে সে মারা যায়। এভাবেই তারা আমাদের হত্যা করছে। অন্যদিকে গাজা শহর দখলে এবং দক্ষিণে প্রায় ১০ লাখ ফিলিস্তিনিকে জোরপূর্বক বাস্তুচ্যুত করতে ইসরায়েলের পরিকল্পনা সত্ত্বেও উপত্যকাটি ছেড়ে যেতে অস্বীকৃতি জানাচ্ছেন বহু মানুষ। এরই মধ্যে গাজা শহর দখলে তেল আবিবের পরিকল্পনায় বিশ্বজুড়ে বাড়ছে ক্ষোভ ও নিন্দার ঝড়। এমন পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ, ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশ। তবে এসব নিন্দায় পিছু হটতে নারাজ ইসরায়েল। অভ্যন্তরীণ ও বৈশ্বিক চাপ সত্ত্বেও দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস বলছেন, নিন্দা বা নিষেধাজ্ঞার হুমকি কোনোভাবেই তাদের লক্ষ্য থেকে বিচ্যুত করবে না। ইপসিতা জামান, চ্যানেল 24। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুল প্রতীক্ষিত বৈঠক হবে আগামী ১৫ আগস্ট। ইউক্রেন যুদ্ধ বন্ধে আলাস্কায় বৈঠকে বসবেন এই দুই নেতা। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এ তথ্য জানিয়েছেন। ওভাল অফিসে আর্মেনিয়া আজারবাইজান চুক্তির পর সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, যুদ্ধবিরতি চুক্তির খুব কাছাকাছি রাশিয়া ইউক্রেন। অন্যদিকে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, রাশিয়ার উপর যথাযথ চাপ প্রয়োগ করা হলে যুদ্ধবিরতি সম্ভব। এদিকে যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত ইউক্রেন। তবে দখলদারদের কাছে কোনো ভূখণ্ড ছাড়া হবে না, সাফ জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর কয়েক ঘন্টা আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দেন, যুদ্ধ অবসানে ইউক্রেনকে কিছু ভূখণ্ড ছেড়ে দিতে হতে পারে। ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন জেলেনস্কি। আরও জানান, ইউক্রেনকে ছাড়া যুদ্ধ অবসানের আলোচনা ফলপ্রসূ হবে না। যুক্তরাজ্যে ডেলিভারি রাইডার হিসেবে কাজ করা অবৈধ অভিবাসীদের শনাক্তে চালানো অভিযানে ২৮০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৈধ নথিপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়। জুলাই মাসের ২০ থেকে ২৭ তারিখ পর্যন্ত অভিযান চালায় ব্রিটেনের আইন প্রয়োগকারী কর্মকর্তারা। সে সময় বিভিন্ন এলাকার ১৭৮০ জন ডেলিভারি রাইডারকে জিজ্ঞাসাবাদ করা হয়। যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৫৩ জনের আশ্রয় সংক্রান্ত সহায়তা পুনর্বিবেচনা করা হচ্ছে। অবৈধ অভিবাসন মোকাবিলায় সরকারের নেওয়া পদক্ষেপের অংশ হিসেবে চলছে এই অভিযান। ব্রিটেনের কোম্পানিগুলোতে কর্মরত অভিবাসীদের অভিবাসন বিষয়ক তথ্য যাচাইয়ে নতুন করে আইনি বাধ্যবাধকতার নির্দেশ দেওয়া হয়েছে। গত জুন মাসের শুরুর দিকে অপারেশন সিঁদুর চলার সময় পাকিস্তানের অন্তত ৬টি বিমান ধ্বংস করেছে ভারত। এমন দাবি করেছেন দেশটির বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং। তিনি জানান, অভিযানের সময় রকেট ফায়ারের মাধ্যমে পাকিস্তানের অন্তত ৫টি যুদ্ধ বিমান ও একটি সামরিক কার্গো ধ্বংস করতে সক্ষম হয়েছে দিল্লি। প্রায় ৩০০ কিলোমিটার দূর থেকে করা হয়েছিল নিশানা। এর আগে কখনো ভূমি থেকে ফায়ার করে এতগুলো যুদ্ধ বিমান ধ্বংস করা হয়নি, এমন দাবিও করেন অমরপ্রীত।
চীনে আকস্মিক বন্যা ভূমিধসে দক্ষিণাঞ্চলীয় দুই প্রদেশ গানসু ও গুয়াংডংয়ে প্রাণ গেছে অন্তত 17 জনের, নিখোঁজ 33 জন। প্রবল বর্ষণ এবং পাহাড়ি ঢলের জেরে গানসুর 4 জেলায় বন্যা দেখা দিয়েছে। বন্যা কবলিত কয়েকটি গ্রাম থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে 4000-এর বেশি মানুষকে। ভারী বর্ষণ এবং বন্যায় কয়েকটি শহরে শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে। জুনের মাঝামাঝি থেকে চীনে আঘাত হানছে বর্ষাজনিত দুর্যোগ। গেল সপ্তাহে রাজধানী বেইজিংয়ে প্রবল বর্ষণ ও তার জেরে সৃষ্ট বানে অন্তত 30 জনের মৃত্যু হয়েছে। জাপানে পালিত হচ্ছে মার্কিন পারমাণবিক বোমা হামলার 80তম বার্ষিকী। নাগাসাকিতে যুক্তরাষ্ট্রের ফেলা পারমাণবিক বোমার ক্ষত আজও জীবন্ত জাপানিদের হৃদয়ে। বিভীষিকাময় দিনটিতে নিহতদের শ্রদ্ধা ভরে স্মরণ করছেন নাগাসাকির মানুষ। 80 বছরের মধ্যে প্রথম একসঙ্গে বেজে ওঠে ইমাকুলেট ক্যাথেড্রালের জোড়া ঘণ্টা। ঘড়ির কাঁটায় যখন বেলা 11:02 ঠিক তখনই বেজে উঠল নাগাসাকির ইমাকুলেট ক্যাথেড্রালের টুইন ঘণ্টা। পাহাড়চূড়ায় অবস্থিত ক্যাথেড্রালটিতে 80 বছরের মধ্যে প্রথমবারের মতো এমন ঘটনার সাক্ষী হলেন নাগাসাকিবাসী। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই দিনেই 11:02 যুক্তরাষ্ট্রের ফেলা পারমাণবিক বোমায় ধ্বংস হয়েছিল জাপানের নাগাসাকি শহর, যার ক্ষত আজও জীবন্ত জাপানবাসীদের অন্তরে। এর ঠিক 3 দিন আগেই হিরোশিমা শহরে ছোড়া হয় আরেকটি শক্তিশালী পারমাণবিক বোমা। সেই দুর্বিষহ দিনটিতে নাগাসাকিতে প্রাণ হারিয়েছিলেন প্রায় 74,000 মানুষ, যার তেজস্ক্রিয়তা বহু বছর ধরে বয়ে বেড়াচ্ছেন নাগাসাকিবাসীর অনেকেই। বিভীষিকাময় দিনটিকে স্মরণে বৃষ্টি উপেক্ষা করেই শনিবার ইমাকুলেট ক্যাথেড্রালে জড়ো হন নাগাসাকি সহ জাপানের বিভিন্ন প্রান্তের মানুষ। নিহতদের স্মরণে পালন করা হয় 1 মিনিটের নীরবতা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা ও নাগাসাকি শহরের মেয়র শিরো সুজুকি সহ আরও অনেকে। জাপানের ইতিহাসে ভয়ঙ্কর এই দিনে বিশ্বকে সশস্ত্র সংঘাত বন্ধের আহ্বান জানান তিনি। আরও বলেন, পারমাণবিক যুদ্ধ মানবজাতির অস্তিত্বকে হুমকির মুখে ফেলতে পারে, দেন এমন সতর্কবার্তা। বিভাজনের নিষ্ঠুর চক্রে বিশ্বে সংঘাতের তীব্রতা বাড়ছে। আমরা যদি এই পথেই চলতে থাকি তাহলে শেষ পর্যন্ত নিজেদের পারমাণবিক যুদ্ধের দিকে ঠেলে দেয়া হবে। 1945 সালে পারমাণবিক বোমা হামলায় ধ্বংস হয়েছিল এই ক্যাথেড্রাল। 1959 সালে ভবনটি পুনর্নির্মাণ করা হয়। ধ্বংসস্তূপ থেকে 2 ঘন্টার মধ্যে একটি উদ্ধার সম্ভব হয়। পরবর্তীতে মার্কিন চার্চ গার্ডের তহবিলে নতুন ঘণ্টা নির্মাণের পর তা পুনঃস্থাপন করা হয়। রাখি জেসমিন, চ্যানেল 24। টর্চ বিয়ার্স অব ইসলাম স্প্রেডিং দ্য ফেইথ গ্লোবালি স্লোগানে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় চলছে নর্থ আমেরিকান মুসলমানদের সর্ববৃহৎ সম্মেলন মুনা কনভেনশন। এবারের সম্মেলনে যোগ দিয়েছেন 15,000-এর বেশি মানুষ। বিভিন্ন পর্বে আলোচনায় অংশ নেবেন যুক্তরাষ্ট্র, দক্ষিণ আফ্রিকা সহ দেশি বিদেশি ইসলামী চিন্তাবিদরা। যুক্তরাষ্ট্র থেকে সিদ্দিকুর রহমান সুমনের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। মুনা কনভেনশন ঘিরে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় এখন উৎসবের আমেজ। 15,000-এরও বেশি মুসলিমের উপস্থিতিতে কনভেনশন সেন্টার এখন পরিণত হয়েছে এক মিলন মেলায়। শুক্রবার জুম্মার নামাজের মাধ্যমে হয় আনুষ্ঠানিক উদ্বোধন। অনুষ্ঠানে উপস্থিত হন দেশি বিদেশি অতিথি সহ 15,000-এরও বেশি মুসলিম নারী পুরুষ। নবমবারের মতো অনুষ্ঠিত আয়োজনে আমন্ত্রণ জানানো হয়েছে দেশ বিদেশের বহু ইসলামিক স্কলারদের। ভার্চুয়াল মাধ্যমে যুক্ত থাকবেন বাংলাদেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা আহমেদুল্লাহ এবং মাওলানা মিজানুর রহমান আজহারি। স্কলাররা দেশের বিদেশের আমেরিকার এবং আউটসাইডের বোথ স্কলাররা আসতেছেন, কথা বলবেন ইনশাআল্লাহ। ইউথদের জন্য আমাদের সেপারেট মুনা ইউথ এবং ইয়াং সিস্টার্স কনফারেন্স। আমেরিকায় মুসলিম প্রজন্মকে উদ্বুদ্ধ করতে বিশেষ বক্তব্য রাখবেন ইসলামী চিন্তাবিদরা, যাদের উদ্দেশ্য নতুন প্রজন্মের কাছে দিক নির্দেশনামূলক বক্তব্য পৌঁছে দেয়া। বিশেষ করে যুবকরা আকৃষ্ট হচ্ছে, কারণ তাদের এই অবদান যুবকদেরকেই অনেক বেশি আকৃষ্ট করছে। তো স্টেটগুলোতে ইসলামের মোটিভেশনে অনেক কাজ হয়। কারণ হলো বিভিন্ন প্রদেশ থেকে এখানে লোকজন আসে এবং এসে ইসলামের মূল কথাগুলো বড় বড় শেখদের কাছে শুনতে পায়। সম্মেলনে প্রতিবারের মতো এবারও রয়েছে কোরআন, নাশিদ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভিন্ন পণ্য সামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। কনভেনশনে বিভিন্ন পর্বে শিশু, কিশোর, পুরুষ ও নারীদের জন্য রাখা হয়েছে ভিন্ন সব আয়োজন। আয়োজকরা জানান, মুনার এই কনভেনশনই প্রবাসী বাংলাভাষী মুসলিমদের সর্ববৃহৎ সমাবেশ।
বিভিন্ন সিটি ও রাজ্যে বসবাসকারী বাংলাদেশি আমেরিকানরা সপরিবারে 3 দিনব্যাপী এই কনভেনশনে অংশগ্রহণ করতে ফিলাডেলফিয়ায় ছুটে আসেন। প্রোগ্রামটা অনেক ভালো, মহিলার জন্য, ইয়াংস্টারদের জন্য। আমরা সব কমিউনিটির সবাই আছি, আমরা সবাই দেখতাম পারলাম। পুরো আমেরিকার মধ্যে আমরা মুসলিম খারা আছি, কোন জায়গা থেকে আমরা সবাই দেখা যাবে, খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ। যুক্তরাষ্ট্রের মাটিতে ইসলামের আলো ছড়িয়ে দিতে মুনা কনভেনশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমনটাই মনে করছেন ইসলামী বিশেষজ্ঞরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। যুক্তরাষ্ট্রকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে আগ্রাসী ডোনাল্ড ট্রাম্প। বিভিন্ন দেশের উপর আরোপ করা হয়েছে 10 থেকে 50% পর্যন্ত শুল্ক। মার্কিন প্রেসিডেন্টের দাবি, এর ফলে অন্যান্য দেশের সাথে কমবে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি। তবে অনেক অর্থনীতিবিদ বলছেন, অতিরিক্ত এই শুল্কের বোঝা মার্কিনীদের ঘাড়ে তো চাপবেই, হতে পারে বিশ্বব্যাপী মন্দার কারণও। গেল 4 মাস ধরে ট্যারিফ নিয়ে পুরো বিশ্বকে অস্থির করে রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। কয়েক দফা সিদ্ধান্ত বদল আর আলোচনার পর যা আনুষ্ঠানিকভাবে কার্যকর হয় 7 আগস্ট থেকে। তবে যুক্তরাষ্ট্রকে অর্থনৈতিকভাবে আরো সমৃদ্ধ করার প্রত্যয় নেয়া তার এই সিদ্ধান্ত দিন শেষে বাড়তি চাপে ফেলেছে বেশিরভাগ দেশকে। গেল 4 মাসে শুল্ক আলোচনা সামনে রেখে ট্রাম্প বাণিজ্য চুক্তি করেছেন ইউরোপীয় ইউনিয়ন, ইন্দোনেশিয়া, জাপান, ভিয়েতনামের মতো বেশ কয়েকটি দেশের সাথে, যাদের উপর শুল্ক বসেছে 10 থেকে 20% পর্যন্ত। তবে কিছুটা ছাড় পেয়েছে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য উদ্বৃত্ত রয়েছে এমন দেশগুলো। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি রয়েছে এমন প্রায় 40টি দেশের উপর প্রাথমিকভাবে 15% শুল্ক আরোপ করা হয়েছে। তবে ভারত ও ব্রাজিলের উপর বসেছে সর্বোচ্চ 50%। দেশ ছাড়াও খাতভিত্তিতেও শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের বাইরে থেকে গাড়ি এবং যন্ত্রাংশ আমদানিতে 25%, ইস্পাত, অ্যালুমিনিয়াম এবং তামা আমদানিতে 50% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। শুল্ক বসতে পারে সেমিকন্ডাক্টর, ওষুধ, দুর্লভ খনিজ, বাণিজ্যিক বিমান আমদানিতেও। মার্কিন প্রেসিডেন্টের মতে, শুল্কের ফলে অন্যান্য দেশের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্যের ভারসাম্য আসবে। অন্যদিকে গত 6 মাসে শুল্ক থেকে 150 বিলিয়নেরও বেশি আয় করার কথা জানিয়েছে হোয়াইট হাউস। তবে অনেক অর্থনীতিবিদ বলছেন, অতিরিক্ত এই শুল্কের বোঝা মার্কিনীদের ঘাড়ে তো চাপবেই, হতে পারে বিশ্বব্যাপী মন্দার কারণও। নুসরাত মৌমি, চ্যানেল 24। এই ছিল আজকের ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ বিশ্লেষণ জানতে একই সময় চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়। এছাড়াও দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। আর এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।